ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। স্বাগত আপনাদের দুজনকেই। আমরা দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আলোচনা করতে চাই। কিছুক্ষণ আগে অর্থাৎ রাতে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে আজ ফেব্রুয়ারিতেই নির্বাচন যে করেই হোক হবে। কিন্তু একটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করি যে রাজনৈতিক দলগুলো যখন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তখন তারা আসলে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু তাদের দাবি সম্পূর্ণ একদমই আলাদা। কেউ চায় হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, কেউ আগের মতো নির্বাচন। তো এই যে মতবিরোধ আসলে একমত হতে পারছে না, আপনাদের কি মনে হয় যে নির্বাচন সম্ভব ফেব্রুয়ারিতে? আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে প্রথমে জানতে চাই। অবশ্যই সম্ভব। আপনি নির্বাচন করতে চাইলে সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন করা সম্ভব, এমনকি ডিসেম্বর মাসেও করা সম্ভব, এখন থেকে 3 মাসের মধ্যে করা সম্ভব। কারণ নির্বাচনের বিষয়টা তো নির্ভর করে যে সরকার ক্ষমতাসীন আছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন, তারা যদি চান তারা আগের অভিজ্ঞতার আলোকে 90 দিন থেকে 120 দিনের মধ্যে নির্বাচন করে ফেলতে পারেন। এখন সেই নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, বাট আমি মনে করি যে একটা ভালো নির্বাচন হতে পারে যদি সরকার ভালোভাবে নেতৃত্ব দিতে পারে, যদি সরকার সকলকে তাদের নির্দেশনাটা বোঝাতে পারে এবং কঠোর থাকে সরকার, যদি একটা ভালো নির্বাচন হবে। 90% ভালো হতে পারে, 80%, 95%ও হতে পারে। বাট আমরা 80%-এর উপরে যদি ভালো নির্বাচন হয় সেটাই ধরে নেবো যে সেটাই তখনকার মতো সবচেয়ে ভালো নির্বাচন। এরপরে তো আরো নির্বাচন হবে, আরো সুযোগ থাকবে, আর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যারা জনগণের ভোট নিয়ে জনগণের সাথে তাদের অঙ্গীকার ঠিক মতো পালন করবেন না, নিশ্চয়ই জনগণ পরবর্তী নির্বাচনে তাদের ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবেন। আমরা দেশে 14, 18, 24-এ ভালো নির্বাচন হয়নি, একতরফা নির্বাচন হয়েছে, আমি তুমি ডামি হয়েছে, রাতে ভোট হয়েছে। তো সুতরাং আমরা ওই ধরনের নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং জনগণ যারা ভোটার তারা কিন্তু নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। জি, নিশ্চয়ই ভোটাররা কিন্তু উন্মুখ হয়ে আছে, সেই সাথে সরকারও চাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না পৌঁছাতে পারে সেই ক্ষেত্রে তো একটা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাকে জিজ্ঞাসা করছেন? জি, অবশ্যই একটা ঝামেলা, তো ঝামেলা একটা চ্যালেঞ্জ হবে আর কি। এখন রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ বা ঐক্যমত্যে না পৌঁছানোর তো কোনো কারণ দেখছি না। তারা তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সংস্কার, বিচার এবং নানান কিছু নিয়ে, নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করলেন, এবং আমি যতদূর ফলো করেছি দেখেছি যে অধিকাংশ বিষয়, অলমোস্ট 70%, 80% বিষয় তাদের ঐক্যমত্য হয়েছে। এখন নতুন করে যদি কেউ কোনো ইস্যু আনে, নতুন করে যদি আবার নির্বাচনের ব্যাপারে আলোচনা শুরু করে নতুন করে, সেগুলো তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সেগুলো নিশ্চয়ই জনগণ পছন্দ করবেন না, কেন এতদিন ধরে যেসব আলোচনা হলো, যেসব আলোচনা ঐক্যমত্য হলো, সেগুলোকে ভিত্তি ধরে আমাদেরকে এগিয়ে নিতে হবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো ওটা একটা বড় চ্যালেঞ্জ। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল লরেট ডক্টর ইউনূস এবং তার যে সরকার আছে তারা নিশ্চয়ই এই চ্যালেঞ্জটা উত্তরণ করতে পারবেন যদি তাদের সদিচ্ছা থাকে, যদি তারা তাদের মনোভাব যেটা তারা এখন ব্যক্ত করছেন, স্পেশালি প্রধান উপদেষ্টা। অন্যদের মনোভাব তো জানি না, কেন সরকারের মধ্যে নাকি সরকার আছে এবং সরকারের ভিতরেই হয়তো নির্বাচন ডিলে করতে চান কেউ কেউ, এরকম একটা কথা শোনা যায়। বাজারে অনেক গুজব আছে, তা আমি গুজবে কান দিতে চাই না। আমি মনে করি যে ইউনূস সাহেব যেহেতু কমিটমেন্ট করেছেন, এবং গত কয়েকদিনে ইউনূস সাহেবের দপ্তর থেকে যেহেতু বারবার বলা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারির পরে পেছানোর কোনো সুযোগ নাই, কেউ যদি অন্য চিন্তা করেন তাহলে তিনি ভুল করছেন। তো উনাকে নিতে হবে এখন। জি, আজও তিনি বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্য শুনলাম। আমরা জনাব ইলিয়াস খান একটু আপনার কাছে আসতে চাই, যে একইভাবে জানতে চাই, রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এখনো হচ্ছে তারা যখন একসাথে আলোচনা করে ইন্টারিম গভর্নমেন্টের সাথে তখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, কিন্তু বের হয়েই তারা হচ্ছে সবাই সবার মতো কথা বলে। তো এই ঐক্যমত্যে তো এখন পর্যন্ত তারা পৌঁছাতে পারলো না। আপনার কি মনে হয় যে তারা শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারবে? আপনাকে ধন্যবাদ। আমি আশা করতে চাই তারা ঐকমত্যে পৌঁছবে, কারণ তারা সবাই মিলে, এখন যে দলগুলো রয়েছে, বিএনপি, জামায়াত, অন্যান্য যে ছোট দলগুলো রয়েছে, তারা কিন্তু সবার প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু স্বৈরাচারের পতন ঘটেছে। সুতরাং এখন যদি তারা বিভক্ত থাকে বিভিন্ন প্রশ্নে, তাহলে কিন্তু গণতন্ত্র আবার বিপন্ন হবে। একটা গণতন্ত্রের পথে দেশ এসছে, আবার কিন্তু বিপন্ন হবে। এবং মানুষের কিন্তু এখন একটি ভোটের ক্ষুধা রয়েছে। একটু আগে শহীদ ভাই খুব ভালো করে বলেছেন যে 3টে নির্বাচন, আসলে 8-এর নির্বাচনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ, এই প্রশ্ন কেউ করে না।
সেই নির্বাচনটি এক ধরনের পাতানো ছিল। সে এক ধরনের কি বলা যায়, নানা কিছু করে সেই নির্বাচনটির রেজাল্ট ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাবো না। মানুষ আসলে ভোট দিতে চায় এখন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। আর কিছু কিছু দল বলছে, কারণও আছে, যে তা অনেক দল আছে যারা এখন সবসময় ভালো অবস্থায় আছে, নির্বাচন যদি ডিলে করে তাহলে তারা আরো কিছুদিন ক্ষমতা এনজয় করে। অনেক দল আছে তাদের কোনো প্রকার জনভিত্তি নাই, যদি সময় পায় তাহলে জনভিত্তি করতে পারবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আগে কিন্তু তারা বলেছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। কেন করতে হবে? নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন পরীক্ষায় পাশ করে কিনা দেখে তারা জাতীয় সংসদ নির্বাচনে যাবে। ধরুন স্থানীয় সরকার নির্বাচন হলো, অনেক দল আছে মেম্বারশিপ চেয়ারম্যানে জিততে পারবে না, তাহলে কি তারা বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি? তাহলে কি নির্বাচন কমিশনকে বাদ দিতে হবে? তাহলে সেকেন্ড টাইম তারা কি দিয়ে পরীক্ষা করবে? তখন তো আর স্থানীয় সরকার নির্বাচন। আমি সেই তর্কে যাবো না। এখন বলা হচ্ছে একটা অদ্ভুত ব্যবস্থার কথা, গণতন্ত্রে আছে, বাট আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে এটি খুব ভালো কাজ করে না। আমাদের অদ্ভুত ব্যবস্থাটা কোনটা? পিআর পদ্ধতি? পিআর পদ্ধতি বলছে। আমাদের এখানে নেপালে আছে পিআর পদ্ধতি। আপনি দেখুন যে নেপালে কিন্তু প্রায় সরকার ভেঙে যায়। নেপালে যেহেতু আমাদের দেশ আরো রাজনৈতিক ভাবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ, আমাদের এখানে দেখবেন যে সরকার 3 মাস পর পর বদলাতে হচ্ছে। আর যেসব উন্নত দেশে পিআর পদ্ধতি আছে, তাদের কনসেপ্ট, তাদের আইন প্রণেতাদের কাজ আর আমাদের যারা আইন প্রণেতা, যারা পার্লামেন্ট মেম্বার হবেন, তাদের কাজ তো এক না। এদের গম ভাগ করা থেকে সব করতে হয়। আর ফার্স্ট ওয়ার্ল্ডে যারা আইন প্রণেতা, তারা শুধু আইন প্রণয়নের কাজ করে। কিন্তু আমাদের এখানে আইন প্রণেতা শুধু আইন প্রণয়নটা বাদে অন্যান্য যত কাজ আছে, কলেজের কমিটি, স্কুলের কমিটি, ইয়ার কে কত পাবে, খেয়াঘাটের ডাক কিভাবে, সবকিছু তাকে দেখতে হবে। সুতরাং একটি পরিচিত লোক না থাকে, স্থানীয় লোক না থাকলে আমি কাকে ভোট দিচ্ছি আমি কিন্তু জানতে পারছি। এটা গণতন্ত্রের সাথে কিছুটা সাংঘর্ষিক কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং নির্বাচন বানচাল একটি ষড়যন্ত্র বা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র সবসময় আছে। কারণ অনেক দল মনে করছে যে আমরা খুব ভালো করতে পারবো, আসলে ভালো করার সুযোগ নেই। এবং এই সুযোগে, এই বিভক্তি নিয়ে যদি এখন আবার সেই ফ্যাসিস্ট সরকার ফিরে আসে, তাহলে কিন্তু সব রাজনৈতিক দলগুলোকে সাফার করতে হবে। সুতরাং আমি মনে করি তাদের এই প্রশ্ন তো একটা নির্বাচন প্রশ্নে, যারা সংস্কার কথা বলছে, আগে বলেছে আগে সংস্কার তারপরে নির্বাচন। তিনি একজন স্থানীয় সরকার, বিশেষজ্ঞ স্থানীয় সরকার সচিব ছিলেন শহীদ ভাই। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এবং এখন সবচেয়ে বড় সংস্কার, আমি যেটা একজন সাধারণ গণমাধ্যম কর্মী হিসেবে মনে করি, একটা সুষ্ঠু নির্বাচন দরকার, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন দরকার। কারণ আমরা অনেক দিন দেখিনি কিন্তু প্রকৃত জনপ্রতিনিধি। আগে বলছে আমি ভোট, দাবি ভোট, রাতের ভোট, এসব করে তথাকথিত জনপ্রতিনিধি হয়েছে। সেটি আসলে ইন্টারিম গভর্নমেন্টও চাচ্ছে, মানে আপনি যেটি বলছেন সেটি সরকারও চাচ্ছে। আমাদের আরেকটি ইস্যুতে আমি একটু চলে যেতে চাই, সেটি হচ্ছে যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কেউ যদি আওয়ামী লীগের যদি কেউ হামলা করতে আসে তাকে প্রতিহত করতে হবে, তাদের হাত ভেঙে দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিভাবে আসবে? তাদের রাজনৈতিক কার্যক্রম তো নিষিদ্ধ। জাতীয় পার্টি কিংবা অন্য কোনোভাবে ভিন্নভাবে কি তারা আক্রমণাত্মক হয়ে যেতে পারে কিংবা প্রভাব বিস্তার করতে পারে? সেরকম একটি প্রচার তো আছে। কারণ দেখুন, আওয়ামী লীগের নেতা কর্মীরা সব পালানো, যারা আছে জেলে আছে। জাতীয় পার্টির কর্মীরা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে, যাদের আজকে জেলে থাকার কথা। কারণ আপনি দেখেছেন জনাব রাশেদ খান মেনন, জনাব হাসনুল্লাহ ইনু, এরা কিন্তু একসময় সরকারের অংশ ছিল। তারা দীর্ঘদিন ধরে, বোধহয় সরকারের পতন কিছুদিনের মধ্যেই তারা জেলে গিয়েছেন, এবং একের পর এক মামলা হচ্ছে, জেল থেকে তারা বেরোতে পারছেন। কিন্তু জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে, বিপন্ন করতে যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, এই জাতীয় পার্টি, এই যে আনিস ইসলাম মাহমুদ, তিনি সরকারের সাথে লিয়াজু করতেন। এই যে রওশন এরশাদ, তার দল কিভাবে চলবে তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পরামর্শ আনতেন। তারপরে এই রুহুল আমিন হাওলাদার, এই আরো আমি নাম ধরেই বললাম, এই যে মহাসচিব একজন ছিলেন মুজিবুর চুন্নু, এরা তো বাংলাদেশের সব সময় গণতন্ত্রকে, আজকে যে গণতন্ত্রের যে অবস্থা, যে ভঙ্গুর অবস্থা, সেটি তারা অন্যতম সহযোগী কিন্তু তারা। তো ছোটখাটো সহযোগীতে ধরা হয়েছে, বাট এই যে বড় সহযোগী যারা একসঙ্গে মিলেমিশে সবকিছু করেছে, তাদের ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটি একটু বৈসাদৃশ্য, এটা হওয়া উচিত না। আমি মনে করি এখন বলা হচ্ছে জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে তাহলে আওয়ামী লীগের ভোট তাদের বাসকে পড়বে। কার বাসকে পড়ে না পড়ে সেটি দেখার বিষয়, বাট জাতীয় পার্টির নেতৃবৃন্দের শাস্তি হওয়া উচিত, তাদের বিচার হওয়া উচিত বাংলাদেশে বিপন্ন করার জন্য। জি, আপনার কথা জানতে পারলাম। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরো কথা তো বলতেই চাই, একটি বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনায় ফিরবো। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক
ইলিয়াস খান, বিরতির পর স্বাগত আপনাদের দুজনকেই জানাচ্ছি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, বিরতির পর আপনার কাছে আসতে চাই। বিরতির আগে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল যে আওয়ামী লীগের হাত ভেঙে দেওয়ার কথা বলেছে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আওয়ামী লীগ হামলা করতে আসে, যেখানে আসলে জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কথা, সেখানে আসলে প্রাসঙ্গিক হয়ে বারবার রাজনৈতিক নেতাদের মুখে ফিরে আসছে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? যেহেতু রাজনৈতিক নেতারা মাঝে মধ্যেই আওয়ামী লীগের কথা আলোচনা করেন, নিশ্চয়ই তাদের কাছে এরকম তথ্য আছে যে আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিটিস আছে, কিছু গোপন অ্যাক্টিভিটিস আছে, এবং সেসব তারা হয়তো আক্রমণ করতে পারে। নানান কিছু বিবেচনা করে তারা হয়তো আওয়ামী লীগের কথাগুলো বলেন, এবং মানুষকে তারা জানিয়ে রাখতে চান, মানে আগেও জানিয়েছেন যে এটা একটা ফ্যাসিবাদী শাসন ছিল। নানান কারণে আওয়ামী লীগ আলোচনা আছে এবং আলোচনায় থাকবে। আপনি তো নিষিদ্ধ করেছেন তাদের কার্যক্রম, আমরা যে এখন আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা করছি, এটা তো নিষিদ্ধ নয়। সুতরাং আওয়ামী লীগের ভালো মন্দ খারাপ সব বিষয় নিয়েই আলোচনা থাকবে। আলোচনা থাকতে তো কোনো অসুবিধা নেই, থাকুক না আলোচনা, আমি তো কোনো অসুবিধা দেখি না। জি নিশ্চয়ই, কিন্তু আওয়ামী লীগের হাত ভেঙে দেওয়ার প্রতিহত করার কথা, মানে আওয়ামী লীগ কিভাবে আসবে তাহলে? অন্য কোনো রাজনৈতিক, মানে জাতীয় পার্টির কথা বলছিলেন হচ্ছে জনাব ইলিয়াস খান, যে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিতে পড়তে পারে, এরকম একটা কথা মানে বলছে অনেকেই। বিষয়টা কি এমন হতে পারে? আমি ওই হাত ভাঙ্গা বিষয়টাতে যেতে চাই না, কেন আমাদের রাজনৈতিক নেতারা তো অনেক কথা বলেন, আর আপনারা পিক আপ করেন একটা স্পষ্ট লাইন, যেটা অনেক বেশি দর্শক পছন্দ করবে। তো আপনার দর্শক প্রিয়তা, আপনাদের ভাইরাল টেন্ডেন্সি, অথবা আপনাদের দর্শকের বাড়ানোর জন্য আপনারা এটা পিক আপ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর আরো কথা বলেছেন, যেটা মিডিয়া পিক আপ করেনি। যেমন বলেছেন, আমরা চাটার দলে পরিণত হতে চাই না, আমরা ক্ষমতায় আসলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, আমরা 31 দফাকে সামনে নিয়ে আমরা রিফর্ম করব। অনেক ভালো ভালো কথা আছে, বাট ওইসব কথা মনে হয় জনগণের কাছে তেমন ভাবে আসে না বা পছন্দ করবে না। এই জন্য আপনার এই হাত ভাঙার কথাটাই বলেছেন। হ্যাঁ, আমি চাইবো, আমি একজন নাগরিক হিসেবে চাইবো যে আমরা এই হাত ভাঙা, নির্মূল করা, এসব কথা থেকে যেন বেরিয়ে যাই। আপনি সমালোচনা করেন, আপনি সমালোচনা করে তাদের রাজনৈতিক সমালোচনা তারা যত ভালো করবেন ততই ভালো, ততই মঙ্গল। আমরা একটা সময় নিশ্চয়ই আসবে যখন আপনারা এগুলো পিক আপ করতে পারবেন না। এখন আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে তো অনেক দীর্ঘ আলোচনা করতে হবে, মানে এই পর্যায়ে আমরা আলোচনা করে শেষও করতে পারবো না। আওয়ামী লীগকে ফিরতে হলে তো আওয়ামী লীগকে তার যে পুরাতন কার্যক্রম, সেই সব কার্যক্রমের একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করতে হবে, তাদের হয়তো ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, এবং আওয়ামী লীগের যারা নানান অপরাধের সাথে যুক্ত, একেবারে হত্যা থেকে শুরু করে হত্যা, গুম, খুন, লুটপাট, দুর্নীতি, সব বিষয়ে যাদেরকে একদম নির্দিষ্টভাবে আপনি অভিযুক্ত করতে পারবেন, তাদের একটা বিচার হতে হবে। সেই বিচার প্রক্রিয়া মধ্য দিয়ে আপনি ন্যায় বিচার করেন, তারপরে দেখেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে তাদের তো সমর্থন আছে। এই ব্যাপারে তো আমরা আর বলতে পারবো না যে তাদেরকে আমরা কাগজে কলমে নিষিদ্ধ করবি এবং তাদের কোনো সমর্থন নাই। আমরা যারা আওয়ামী লীগের সবচেয়ে বেশি সমালোচনা করেন, যারা ওই দলটাকে মাফিয়া মনে করেন, মাফিয়া দল, অথবা একেবারে পুরা নিষিদ্ধ করে দিতে হবে, তারাও বলেন আওয়ামী লীগের নাকি এখনো 20-25% সমর্থন আছে, যেটা একসময় 47 ছিল, 45 ছিল, 44 ছিল, বা 40 ছিল, 35 ছিল। তো এই সংখ্যাটা আপনি যখন হিসাব করবেন তখন কোটি কোটি মানুষ এই হিসাবের মধ্যে আসে। সুতরাং তাদেরকে তো আপনি একেবারে নিশ্চিহ্ন করতে পারবেন না। সুতরাং একসময় না একসময় আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে আসবে, আমরা কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করব, এগুলো আলোচনা করতে হবে। এখন সেটা আলোচনা এবং ভবিষ্যতে বলে দিবে। হ্যাঁ, না আওয়ামী লীগ যদি এখন না আসতে পারে, তারা কি করবে? তারা ওই বিএনপিতে যোগদান করবে, কেউ কেউ এবি পার্টিতে যোগদান করবে, কেউ কেউ এনসিপিতে যাবে, কেউ কেউ জামাতে ইসলামও যেতে পারে, কেউ কেউ আপনার এই যে দলটা আছে যাদের কথা একটু আগে ইলিয়াস সাহেব বললেন যে জাতীয় পার্টি, সেখানেও তারা জয়েন করতে পারে। এখন ধরেন যে এগুলোর অনেক ইকুয়েশন হবে। এখন জাতীয় পার্টির সাথে তাদের যে সম্পর্ক, এবং জাতীয় পার্টি যদি খুব ভালো নেগোসিয়েট করতে পারে, তাহলে আওয়ামী লীগের ধরেন আমরা এমনি আলোচনার জন্য বলি যে 100 জন ভালো প্রার্থী হয়তো সারা দেশে আছে, তো সেটা তাদের বেশিরভাগ প্রার্থীকে তারা নিতে পারবেন। অন্যান্য দলও চেষ্টা করবে তাদের প্রার্থী নিতে, কেন কতগুলি ছোট দল আছে যাদের পক্ষে 300 আসনের প্রার্থী দেওয়াই তো মুশকিল, দিতে পারবেন না, তারা কি করবেন? তারা আওয়ামী লীগকে নেবে। জি, পুরো বিষয়টা আপনার কাছ থেকে বুঝতে পেরেছি। আসলে আওয়ামী লীগকে প্রতিহতের কথা আসলে সব রাজনৈতিক দলগুলোই বলছে বর্তমান সময়ে। একটু ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 2টি তদন্ত কমিটি গঠন করেছে। একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান, যে এই তদন্ত কমিটি গঠন করে আসলে এই বিচার প্রক্রিয়া কিংবা এই শিক্ষার্থীদের মধ্যে
যে বোধ তৈরি হয় না, এই যে যখন তখন ফেসবুকে যা তা লিখে পোস্ট করে, তদন্ত কমিটি গঠন করে আসলে কি হবে, শাস্তি আসলে কি হওয়া উচিত? না, তদন্ত কমিটি তো আপনাকে গঠন করতে হবে। আপনি যত বড় অপরাধ করুন না কেন, তাকে তো তার ডিফেন্স দেওয়ার সুযোগ দিতে হবে। তো সুতরাং আমি মনে করি না যে আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন। তদন্ত কমিটি গঠন করাতে, বাট এটা দীর্ঘসূত্রিতা যেন না হয়। প্রমাণক আছে, প্রমাণকের ভিত্তিতে আপনি শাস্তি দিবেন। এই ছাত্রের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো আর সুযোগ থাকা উচিত না, তিনি যে কমেন্ট করেছেন। এবং সেই কমেন্টটা এত জঘন্য একটা কমেন্ট। জি। একজন ছাত্রী আদালতে গিয়েছেন, তাকে গণধর্ষণ করতে হবে। খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি যে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা চিন্তা করতে আমি লজ্জা পাচ্ছি। সুতরাং তার বিরুদ্ধে তদন্তটা তাড়াতাড়ি শেষ করে একটা ব্যবস্থা নিতে হবে। আর যেটা আপনি বললেন যে সাধারণভাবে আমাদের সমাজে এখন অশ্লীল কথাবার্তা বলা হচ্ছে, অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে, অশ্রাব্য ভাষা ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু রাজনীতির ভাষা না। তো আমাদের রাজনৈতিক দলগুলোকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এবং আমাদের যারা বিভিন্ন পেশাজীবী আছেন, তাদেরকে এই বিষয়গুলো আরো ব্যাপকভাবে আলোচনা করতে হবে, আপনাদের মিডিয়াতে আলোচনা করতে হবে, আমরা যেন তাদেরকে ওখান থেকে সরিয়ে আনতে পারি। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার আলোচনার মাধ্যমে চলে এসেছে। আমি একটু জনাব ইলিয়াস খান আপনার কাছেই আসতে চাই। এই যে এই ঘটনা নিয়ে, ডাকসুর ঘটনা নিয়ে, এই যে গণধর্ষণের হুমকির ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন, আপনার মন্তব্য সামনে কি হতে যাচ্ছে বা কি হওয়া উচিত? এটা আমি খুব গ্লানিবোধ করি। আমি শহীদ ভাই বলেছেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমরা দুজনে এক হলের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র এই ধরনের চিন্তা করতে পারে, এটি আমার খুব বেদনাদায়ক। আমি খুব কষ্ট পাই। এই দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যেটি বলেছেন আপনি যে আগামীতে কেমন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ধরনের কালপ্রিটদের যদি শাস্তি না দেওয়া হয়, শুধু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ধরনের কমেন্ট করতে, এই ধরনের যদিও এই ধরনের চিন্তা কিন্তু অনেকের মধ্যে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় প্রগতিশীলতার একটি কি বলে যে একটা প্রতিষ্ঠান ছিল। এখন কিন্তু সেটা কতটুকু আছে সেই প্রশ্ন কিন্তু তোলা যায়। সুতরাং সামনে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচন সামনে রেখে এবং বহুমতের জায়গা কিন্তু এটা যে যেভাবে মতামত সেটা কিন্তু করতে পারে, এবং বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক পরিবেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় ছিল। কিন্তু সাম্প্রতিক কালে গত 15.5 বছর এই দুর্বৃত্ত শাসন চলেছে, তখন দেখেছি আমরা একদল ছাত্রই শুধু বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে। শিক্ষকদের নগ্ন দালালি আমরা দেখেছি, যেগুলো আমাদের খুব কষ্ট হয়। সুতরাং আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন তার ঐতিহ্য বজায় রাখে। এই ধরনের কূপমণ্ডূক, তারপরে পশ্চাৎপদ চিন্তা ভাবনার যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, একজনকে শাস্তি দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ধরনের চর্চার জায়গা না। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধির চর্চা। মেয়েটি কোর্টে গেছে, তার তো কোর্টে তো সে জিততেও পারেনি, তাকে এ ধরনের কথা, এটা তো আমার দুটি মেয়েও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি খুব বিব্রত বোধ করি, আমার খুব কষ্ট হয়, আমি খুব লজ্জা বোধ করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ধরনের কথা বলে। সুতরাং যে কথাটাই বলেছি আগে, আমি আবারও রিপিট করি, শুধু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার না, তার কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। আরেকটি কথা বলি, শহীদ ভাই আমলা ছিলেন, তিনি হয়তো সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার যখন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন দেখেছি প্রত্যেকটা হত্যাকাণ্ড হলেই তদন্ত কমিটি গঠন করা হতো, কিন্তু কোনো তদন্ত কমিটি কোনোদিন আলোর মুখ দেখেনি। সুতরাং এই দুটি তদন্ত কমিটিও কতটা আলোর মুখ দেবে আমি কিন্তু সেটা আসলে সবাই আশা করে, সচেতন সব মানুষই আসলে এটার বিচার চায়। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।